ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন 8 ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না। আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ ফ্রেঞ্চ হিউসেন। সোমবার যুক্তরাষ্ট্রের জনগণ তাদের সকল প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানাতে প্রেসিডেন্ট দিবস পালন করেছেন। দিবসটি ফেব্রুয়ারি মাসের 3য় সোমবার পালন করা হয়, কারণ এই ফেব্রুয়ারি মাসে দেশের দুই সবচাইতে খ্যাতিমান প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ও আব্রাহাম লিঙ্কনের জন্ম হয়েছিল, যারা দুজনেই দেশের গৃহযুদ্ধ চলাকালীন সময়ে দেশের নেতৃত্ব দিয়েছেন। প্রথমে 22শে ফেব্রুয়ারি জর্জ ওয়াশিংটনের জন্মদিনে প্রেসিডেন্ট দিবসটি পালিত হতো। 1968 সালে কংগ্রেস দিবসটি জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করে। এ সময় কেউ কেউ বলতে শুরু করেন, আব্রাহাম লিঙ্কন, যার জন্ম হয়েছে 12 ফেব্রুয়ারি, তাকেও অন্তর্ভুক্ত করতে হবে এবং ওয়াশিংটনের জন্মদিন পালন না করে তাকে প্রেসিডেন্টস ডে হিসেবে পালন করা হোক। এখন এই প্রেসিডেন্ট দিবসে সকল প্রেসিডেন্টের প্রতি যুক্তরাষ্ট্রের জনগণ শ্রদ্ধা জানিয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের বেশিরভাগ এলাকায় প্রবাহিত হচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। সোমবার টেক্সাসের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে 9 ডিগ্রি সেলসিয়াস বা 15 ডিগ্রি ফারেনহাইটে নেমে যায়। গাড়ি চালানো বিপদজনক হয়ে দাঁড়ায় এবং গাড়ি দুর্ঘটনার খবর পাওয়া যায়। শত শত ফ্লাইট বাতিল করা হয় এবং লক্ষ লক্ষ জনগণ এখনো বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত রয়েছেন। গভর্নর গ্রেগ অ্যাবট জনগণকে এই অস্বাভাবিক আবহাওয়ায় সর্বোচ্চ সতর্কতা নেবার পরামর্শ দিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন টেক্সাসে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সর্বাত্মক কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সোমবার ঘোষণা করেন যে ক্যাপিটাল ভবনে মারণাত্মক হামলার তদন্তে 11 সেপ্টেম্বরের মতো একটি স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করা হবে। স্পিকার পেলোসি জানান, এই কমিশন 6 জানুয়ারি ক্যাপিটাল ভবনের অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার কারণ ও তথ্যাবলী অনুসন্ধান করে দেখবে। প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচমেন্টের বিচার থেকে মুক্তি দেওয়ার পর এই মারণাত্মক বিদ্রোহী হামলার তদন্তের সপক্ষে দ্বিদলীয় সমর্থন বাড়তে শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার জরুরি ব্যবহারের জন্য অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড ভ্যাকসিনের 2টি ডোজের অনুমোদন দিয়েছে, যে ব্যবস্থা বিশ্বব্যাপী ভ্যাকসিনের সরবরাহ বৃদ্ধিতে সহায়ক হবে। দক্ষিণ কোরিয়ার এসকে বায়ো এবং ভারতের সিরাম ইনস্টিটিউট এই ভ্যাকসিন উৎপাদন করছে, যা WHO-র মতে 18 বছরের উপরে লোকজনদের জন্য সম্পূর্ণ নিরাপদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর গুণগত মান, নিরাপত্তা ও কার্যকারিতা বিচার করে জরুরি ভিত্তিতে এর অনুমোদন দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে মধ্য ও স্বল্পবিত্তের দেশগুলির জন্য নেয়া কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে এখন তা বিতরণ করা হবে। ওদিকে ব্রিটেন নতুন প্রজাতির ভাইরাস থেকে দেশকে মুক্ত রাখতে 33টি দেশের একটি লাল তালিকা প্রস্তুত করেছে। এসব দেশ থেকে আসা সকল যাত্রীকে 10 দিনের হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে এবং তালিকাভুক্ত নয় এমন দেশ থেকে আসা লোকজনদের ঘরেই 10 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে এবং 2টি কোভিড টেস্টও নিতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। ব্লগার অভিজিৎ রায়ের হত্যার বিচারে বাংলাদেশের একটি আদালত 5 জন জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিস্তারিত শোনাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 5 সদস্যকে মৃত্যুদণ্ড এবং একজন ব্লগারকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে বাংলাদেশের একটি আদালত। হত্যাকাণ্ডের ঘটনার প্রায় 6 বছর পর ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান মঙ্গলবার বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার 6 আসামির মধ্যে 4 জন
জন আদালতে উপস্থিত ছিলেন এবং বাকি 2 জন পলাতক রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সেনাবাহিনী থেকে বহিষ্কৃত মেজর জিয়া, আকরাম হোসেন, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন ও আরাফাত রহমান। এছাড়া ব্লগার শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। মামলার রায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ গোলাম সারোয়ার খান জাকির তার সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আদালতের রায়ের পর্যালোচনায় বলা হয়েছে, স্বাধীনভাবে মত প্রকাশের জন্যই অভিজিৎ রায়কে দুর্বৃত্তদের হাতে প্রাণ দিতে হয়েছে। স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশের জন্য অভিজিৎ রায়কে নিজের জীবন দিয়ে মূল্য দিতে হয়। অভিজিৎ রায়কে হত্যার উদ্দেশ্য হলো জননিরাপত্তা বিঘ্নিত করে মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ এবং নিরুৎসাহিত করা, যাতে ভবিষ্যতে কেউ স্বাধীনভাবে লেখালেখি ও মত প্রকাশ করতে না পারে। এই জন্যই অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। আসামি পক্ষের আইনজীবী খায়রুল ইসলাম বলেন, তারা বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। তাদেরকে বলেছে যে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে দেখানো হয়েছে, আসলে তদন্তকারী কর্মকর্তা বা কেউই এই মামলার নথিতে কোন প্রকার এই আনসারুল্লাহ বাংলা টিমের কোন লিস্ট বা কোন এই সংগঠনের সাথে জড়িত মর্মে কোনো কিছু দেখাইতে পারেন নাই। উল্লেখ্য, 2015 সালে 26 ফেব্রুয়ারি রাত 9:15টার দিকে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে 21শে বই মেলা থেকে বেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা অভিজিৎ ও তার স্ত্রীকে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অভিজিৎকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 10:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পরে অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। মধ্যপ্রদেশের সিরি শহরে একটি যাত্রীবাহী বাস ব্রিজ থেকে খালে পড়ে গেলে অন্তত 36 জনের মৃত্যু হয়েছে। কলকাতা থেকে পরামর্শেশ খোসরায়ের বিস্তারিত একটি রিপোর্ট। সেতু থেকে যাত্রী বোঝাই বাস খালে পড়ে মৃত্যু হল কমপক্ষে 40 জনের। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে মধ্যপ্রদেশ রাজ্য প্রশাসন। আজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধি জেলার পাটনা গ্রামে। এই ঘটনার খবর পেয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে জানান, ভয়ানক ঘটনা, শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানাচ্ছি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারগুলিকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলিশ জানিয়েছে, আজ সকাল 7:30টা নাগাদ ঘটনাটি ঘটেছে। মনে করা হচ্ছে বাসে 60 জনের মতন যাত্রী ছিলেন। বাসটি সিধি থেকে রেওয়া যাচ্ছিল। পাটনা গ্রামের কাছে সারদা খালের সেতুর উপর আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সেতুর রেলিং ভেঙে সোজা খালে গিয়ে পড়ে বাসটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকায় খালে বড় কিছু পড়ার আওয়াজে ছুটে আসেন গ্রামবাসীরা। ততক্ষণে বাসটি যাত্রী সমেত ডুবতে শুরু করেছিল। তাদের দাবি, 7 জন কোন রকমে সাঁতরে পাড়ে চলে আসেন, কিন্তু বাসের ভিতরে বহু যাত্রী আটকে ছিল তখনও। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেও বিশেষ কোনো লাভ হয়নি, কারণ খালের জলে স্রোতের টান ছিল। যাত্রী সমেত বাসটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে, ছুটে আসে উদ্ধারকারী দলও। বাসটিকে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন রেওয়া জোনের ইন্সপেক্টর জেনারেল উমেশ যোগা জানিয়েছেন এই খবর। এদিন মধ্যপ্রদেশ সরকারের গৃহপ্রবেশ প্রকল্পের উদ্বোধন কর্মসূচি ছিল। ভার্চুয়ালি সেই কর্মসূচির উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেই অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনাটি। উদ্ধার কাজ চলছে। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার। আহত এবং নিহতদের পরিবারের পাশে রয়েছে গোটা রাজ্যের মানুষ বলেই খবর। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা। বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন থেকে। নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ সোমবার বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে 2020 সালের শান্তি চুক্তি বাস্তবায়নে তালিবান বিদ্রোহীদের আরো অনেক কিছুই করতে হবে, যাতে করে মে মাসে ধার্য করা সময় মতো আন্তর্জাতিক সেনাবাহিনী সেদেশ ত্যাগ করতে পারে। আফগানিস্তানে নেটোর ভবিষ্যতে নিয়ে ব্রাসেলসে মিত্রবাহিনীর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের প্রাক্কালে মহাসচিব সাংবাদিকদের কাছে মন্তব্য রাখছিলেন। নেটো মহাসচিব আফগানিস্তান থেকে হঠাৎ করে সেনা প্রত্যাহারের বিরোধিতা করে বলেন, এতে করে আফগানিস্তান আবারও সন্ত্রাসীদের জন্য এক স্বর্গে পরিণত হবে। তিনি বলেন, আমাদের থাকাটা সেখানে শর্ত মাফিক। আফগানিস্তানে প্রয়োজন ছাড়া কেউই থাকতে চায় না।
সঠিক সময়েই শুধু আমরা আফগানিস্তান ছেড়ে চলে যাব। কুর্দিস্তান স্বায়ত্তশাসিত অঞ্চলের কর্মকর্তারা জানান, সোমবার এরবিল বিমানবন্দর সংলগ্ন যুক্তরাষ্ট্রের সেনাদের বাসস্থানের কাছে রকেট হামলায় একজন বিদেশি কন্ট্রাক্টরে নিহত এবং অন্তত 5 জন আহত হয়েছেন। হামলায় যুক্তরাষ্ট্রের একজন সেনা সদস্য আহত হন। এই হামলার দায়িত্ব স্বীকার করেছে সারায়া আউলিয়া আল দাম নামের একটি জঙ্গি গ্রুপ। সোমবারের এই হামলা ছিল প্রায় 1 বছর পরে ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের বিরুদ্ধে মারণাত্মক এক হামলা, যখন সেনা ছাউনি ও বিমানবন্দরের মধ্যবর্তী এলাকায় তিনটি রকেট আঘাত হানে। এই অঞ্চলে কুর্দি মিত্রবাহিনী ও ইরানপন্থী মিলিশিয়াদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং কঙ্গোতে নৌকোডুবিতে 200 জনের বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন এবং এই দুর্ঘটনায় অন্তত 60 জনের মৃত্যু হয়েছে। মানবিক দপ্তরের মন্ত্রী স্টিভ এন্ডিকাই যারা দুর্ঘটনার জন্য দায়ী তাদের শাস্তির আবেদন জানিয়েছেন। তিনি জানান, নৌকোটি অতিরিক্ত যাত্রী ও মাল বহন করছিল। দুর্ঘটনায় পতিত প্রায় 300 জন প্রাণে বেঁচে যান। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই। বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন, বাংলাদেশের সেনাপ্রধান এবং তার পরিবারের সদস্যদের অনিয়মের বিভিন্ন অভিযোগ নিয়ে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শিরোনামে সম্প্রতি যে প্রতিবেদন সম্প্রচারিত হয়েছে, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ তা প্রত্যাখ্যান করে উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার ঢাকায় সেনাবাহিনীর এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেনারেল আজিজ আহমেদ বলেন, দেশের সেনাপ্রধানকে হেয় করার অর্থ প্রধানমন্ত্রীকে হেয় করা। যে ধরনের অপচেষ্টাগুলো হচ্ছে এগুলো বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান, যেটা হলো জাতির গর্ব, দেশের গর্ব, এই প্রতিষ্ঠানকে নিয়ে তারা নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে যাতে করে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। সেনাপ্রধানকে হেয় প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, আল জাজিরা যে প্রতিবেদন প্রচার করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বাংলাদেশ সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান, জাতির ও দেশের গর্ব। এই প্রতিষ্ঠানকে নিয়ে নানা অপপ্রচার চলছে, নানা গুজব রটানো হচ্ছে। সেনাবাহিনীর সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনীর চেইন অব কমান্ড অত্যন্ত কার্যকর। আগের তুলনায় সেনাবাহিনী অনেক বেশি সুসংহত। সেনাপ্রধান চক্রান্তকারীদের উদ্দেশ্য কোনোদিন কোনোভাবে সফল হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে আন্তঃবাহিনী গণসংযোগ বিভাগ এক প্রতিবাদ লিপিতে আল জাজিরার প্রতিবেদনটি কিছু বিচ্ছিন্ন ঘটনার সাথে উদ্দেশ্য প্রণোদিত, অসত্য, বানোয়াট ও অসমর্থিত তথ্য সংযুক্ত করে তৈরি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ভুল তথ্য পরিবেশন করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা। চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি। নোয়াখালীর ভাষাঞ্চলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সকাল 9:30টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিয়ে আসা হয় বোট ক্লাবে। এরপর তাদের তোলা হয় আগে থেকে তৈরি থাকা বাংলাদেশ নৌবাহিনীর 3টি জাহাজে। এক এক করে 1009 জন রোহিঙ্গাকে জাহাজে তোলার পর 11:15টার দিকে চট্টগ্রাম ছেড়ে যায় 3টি জাহাজ। দুপুরের মধ্যে এসব রোহিঙ্গারা পৌঁছে যায় নোয়াখালীর ভাষাঞ্চরে। এর আগে সোমবার ভাষাঞ্চরে নেওয়া হয় 2012 জনকে। সব মিলিয়ে 4 দফায় 9,500 রোহিঙ্গাকে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে স্থানান্তর করা হলো নোয়াখালীর ভাষাঞ্চরে। বাবু তো ভালো লাগে, আবু তো আগে আমার তো বাবা বাবা হারারা লইগার করতে ভালো লাগে, তাহারা তো ভালো লাগে যাবে, হারা যাবে আর দাঁড়িয়ে যাবে। আর সরকার হারা কি মারি ফেলা করিব না, জ্যাং করিম ভালো লাগে ঘর দাঁড়ারে, তাহারা এলে মনে করি হারা যাবে খুশি। বাংলাদেশে আশ্রয় নিয়ে এসব রোহিঙ্গারা এ সময় তুলে ধরেন মিয়ানমারে তাদের উপরে চালানো অমানবিক নির্যাতনের কথা। জানান তারা কেন বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশে আর সারা দিয়ে আমি টুকরিয়া করে দিছি, হাড়ি ফেলে ছুরি ফেলে মানুষ লইতে মারি ফেলে হারা তাই জ্বালাইয়ে ফুরাইয়ে মাইজে আর মা বোনদের বেশি অত্যাচার করছে, জুলুমি করছে, ইনারা সহ্য করি না পারি। তুই আন্দোলন বলে আর ফরান বাসে বলে বলে হয়ে বাংলাদেশের মজা হেরে হেস্তান লই।
নোয়াখালীর ভাষাঞ্চলে স্থানান্তর হওয়া রোহিঙ্গাদের কাজে লাগানো গেলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান। অনেক অপরচুনিটি ওখানে আছে। এখানে হাঁস মুরগি গরু মহিষ পালন থেকে শুরু করে মৎস্য এবং কুটির শিল্প প্রচুর সম্ভাবনা আছে। সেই দিকটা আমি রিকোয়েস্ট করব যে সরকারের অন্যান্য সংস্থাগুলো এগিয়ে আসতে, কারণ আমরা দেখেছি এই 10,000 লোক যারা ওখানে আছেন মোস্টলি কিন্তু ওনারা এখন অলস সময় পার করছেন। এদেরকে যদি কাজে লাগানো যায় বাংলাদেশের প্রোডাক্টিভিটিতে, আমাদের ইকোনমিতে এটা অনেক বেশি এটা সাফল্য আসবে, এটা আমি মনে করি। জাতিগত নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে 2017 সাল থেকে বাংলাদেশে অবস্থান করছে 11 লাখের বেশি রোহিঙ্গা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে ভারতে কৃষকদের প্রতিবাদ আন্দোলন আজ 83 দিন পূর্ণ করল। আজ থেকে দেখা যাচ্ছে দিল্লির সীমানায় বিভিন্ন রাজ্য থেকে আসা কৃষকদের যে অবস্থান শিবির ছিল সেখানে লোকের সংখ্যা কমতে শুরু করেছে। অনেকেই নিজের নিজের গ্রামে ফিরে যাচ্ছেন। তাহলে কি কৃষক আন্দোলন আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তরে কৃষক নেতারা জানিয়েছেন তারা বুঝতে পারছেন কেন্দ্রীয় সরকার তাদের আইন প্রত্যাহার করবে না। 18 মাস স্থগিত রাখার কথা বলে তারা শুধু সময় নষ্ট করতে চাইছে। তাই কৃষকেরা ঠিক করেছেন সারা দেশে এই প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। বস্তুত গত 3 দিন ধরে দিল্লির হরিয়ানা ও উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও রাজস্থান সীমানায় যে হাজার হাজার কৃষক তাঁবু খাটিয়ে ট্রাক্টর নিয়ে অবস্থান করছিলেন তাদের সংখ্যা কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। কৃষক নেতারা জানিয়েছেন তারা এই আন্দোলন এখন সারা দেশের গ্রামে গ্রামে, প্রতিটি জেলায়, প্রতিটি মহল্লায় ছড়িয়ে দেবেন। সেখানে তারা মহাপঞ্চায়েত করবেন, জনসভা ও মিছিল করবেন এবং মানুষকে বোঝাবেন এই কৃষি আইনে কৃষকদের যেমন ক্ষতি, সাধারণ মানুষেরও তেমন ক্ষতি। লাভ হবে শুধু কিছু ধনী ব্যবসায়ী ও শিল্পপতির। কেন্দ্রীয় সরকার তাদের হাতেই ভারতের যাবতীয় কৃষি উৎপাদন এবং কৃষকদের রক্ত জল করা শ্রমের ফসল তুলে দিতে চলেছে। কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন আগামী 10 দিন তারা মহারাষ্ট্র, হরিয়ানা ও রাজস্থানে সমাবেশ ও মিছিল করবেন। তার কথায় আন্দোলন তুলে নেওয়া দূরে থাক, একে আমরা আরো জোরদার করে তুলব। তাই দিল্লির আশপাশের এলাকায় যত কম সম্ভব আন্দোলনকারীকে রেখে আমরা অন্যত্র চলে যাচ্ছি আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য। দীর্ঘ লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন। আসুন শোনা যাক। আমরা কথা বলবো ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন এই আলোচনায় সাবেক বিশ্ব ব্যাংকের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউদ্দিন চৌধুরী। তিনি এ সম্পর্কে লেখালেখি করেছেন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে। জিয়াউদ্দিন চৌধুরী আলোকপাত করবেন। ধন্যবাদ সরকার কবিরুদ্দিন আমাকে আহ্বান করার জন্য। কনস্পিরেসি থিওরিটা কি? সাধারণত ভাবে ষড়যন্ত্র, এটা কিন্তু একটু বুঝতে হবে, এই ষড়যন্ত্র কিন্তু যেটা এই ক্রিমিনাল কনস্পিরেসি যেটা বলি, যে একটা লোক আর একটা লোকের সঙ্গে ষড়যন্ত্র করে আর কে হত্যা করে বা খুন খারাপি করে, অপরাধ করে, এটার থেকে ভিন্ন। এটা হচ্ছে এমনই একটি তথ্য, একটা সংবাদ বা খবর মানুষের মনে একটা গুজবকে কেন্দ্র করে এটাকে এমন ভাবে ছড়ানো হয় এবং এটা খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যাতে করে তার কোনো একটা ফায়দা তারা হাসিল করতে পারে বা লোককে সেভাবে তারা ভোলাতে পারে। ইলেকশন, নির্বাচনে এটা ব্যবহার করা হয় যাতে করে তার অনুসারীকে এদেরকে বলে তার পক্ষে নিয়ে আসা যায়। তো এটা যুক্তরাষ্ট্রে এছাড়াও রাজনীতি ছাড়াও মানুষের মনে অনেক ধরনের, যখন তথ্য যারা পায় না, যখন ইনফরমেশন খুঁজে কিন্তু পায় না, অথবা তারা যে সংবাদ তাদেরকে আনন্দ দেয় তো সেটাকে তারা ছড়াতে থাকে। এমন এর দুই একটা উদাহরণ, যেমন অথবা আসার একটা কথা বলা উচিত, যেখানে সংবাদ
সুসংবাদ বা সত্য সংবাদটা যখন পাচ্ছে না তখন তারা এগুলো ছড়ায়। এই যুক্তরাষ্ট্রেই অনেক কিছু আছে, যেমন ধরেন এই প্রেসিডেন্ট কেনেডি হত্যা নিয়ে নানান রকমের জল্পনা কল্পনা হতো, কারণ তারা সাধারণ মনে এটা মেনে নিতে পারছিল না যে একটা লোক হঠাৎ থেকে তার নিজের উদ্দেশ্যে সে একটা প্রেসিডেন্টকে এত প্ল্যান করে হত্যা করতে পারে। এবং এরপরেও দেখেন ইভেন এই যে আমাদের যে সেপ্টেম্বর 11 যে ঘটনাটা ঘটে গেল চোখের সামনে, তো মানুষ এটা গ্রহণ করতে পারছিল না যে কিছু কি করে এই যে 10-12টা 20-22টা লোক আমাদেরকে এভাবে তারা সুপরিকল্পিতভাবে, নিশ্চয়ই এর পেছনে আরো কিছু ছিল, এইভাবে আর কি। আপনি এই যে কনস্পিরেসি থিওরির কথা বলছেন, এই কনস্পিরেসি থিওরি এটা বিভিন্ন মহল, শুধু রাজনৈতিক মহল না, বিভিন্ন স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে এটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। যেমন কোভিড-19 যদি আমরা বলি, কোভিড-19 সম্পর্কেও একটা কনস্পিরেসি থিওরি একটা সময়ে চালু হয়েছিল। সম্প্রতি যেমন আমরা জানি যে বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল একটি রিপোর্ট প্রকাশ করেছে কনস্পিরেসি থিওরি নিয়ে। সে সম্পর্কে আপনি আপনার সাম্প্রতিক একটা লেখায় এ সম্পর্কে আলোচনা করেছেন, আলোকপাত করবেন? নিশ্চয়ই। এখন কথা হলো বাংলাদেশের ক্ষেত্রে আমি একটা বলতে চাই যে আমাদের দেশে এই যে আমাদের দেশ মানে আপনি বাংলাদেশ বলছেন? বাংলাদেশ, আমি বাংলাদেশে বলছি। বাংলাদেশে এখানে যেহেতু বাংলাদেশি অরিজিনাল ইস্যুর জন্য কথাটা এসে যাচ্ছে, এখন বাংলাদেশে আপনি দেখবেন যে এই ইনফরমেশন, সত্য কথা যেটা মানুষের চায় সেটা কিন্তু সহজে আসে না। এবং আমাদের যেটা সাংবাদিকতার মধ্যে অনেক রকমের নিষেধাজ্ঞা ইত্যাদি থাকার কারণে সংবাদ মাধ্যমে মানুষ খবর পায় না, এবং সংবাদ মাধ্যম সম্পর্কে মানুষের মনের একটা সন্দেহ আছে। তারা মনে করে এটা সরকার পরিচালিত বা সরকার প্রণোদিত। যারা এই ব্যাপারে গবেষণা করেন তারা বলেছেন 4 ধরনের ষড়যন্ত্র বিশ্বাস করা হয়, 5 ধরনের। একটা হচ্ছে মানুষকে বলা হয় এটা বাইরের থেকে এসেছে, অথবা আমার ভিতরে যারা আছে, আমাকে যারা চায় না তারা করেছে, অথবা এটা সাধারণ লোক অনেকে মনে করে যে এটা আমাকে উপর থেকে সরকারি থেকে আমাকে দেওয়া হয়, আমাকে এই ভ্যাকসিন দিবে, এটা তাদের ষড়যন্ত্র। অথবা উপর থেকে তারা বলবে যেটা এই নিচের যারা লোক তারা একটা আন্দোলন করে আমাদেরকে শেষ করে দিতে চায়। তো এইভাবে এগুলাকে দেখা, আসলে ব্যাপার হচ্ছে কি, যেখানে সত্য চাপা থাকে, যেখানে সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের মধ্যে থাকে, যখন সাধারণ লোক তাদের খবর তাদের অন্য সোর্স থেকে পেতে হয়, তখন এই ষড়যন্ত্রের কথাটা কিন্তু ব্যবহার করা বা ষড়যন্ত্রের তথ্য এটা খুব বেশি এটা মানুষ গ্রহণ করে। আমরা আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি টানছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি। আজকের নিউজ ওয়ার্ল্ড সম্পর্কে একটু তোমাকে ধারণা দিয়ে রাখি। যে শব্দটা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি সাধারণত বিরোধী দলের কিংবা ধরো বিরোধী মতবাদের সঙ্গে, বিরোধী মতামতের সঙ্গে এর একটা মিল আছে। আচ্ছা, আপনি যেভাবে বলছেন তাহলে কি শব্দটি অপোজিশন? না না, তুমি অনেকটা কাছাকাছি এসছো। অপোজিশন নয় শব্দটা, তবে অপোজিশন কিংবা বিরোধী এই শব্দের সঙ্গে এর একটা সম্পর্ক অবশ্যই আছে। তাহলে কিন্তু আমি বলতে পারছি না কি হবে তাহলে শব্দটা। আচ্ছা শোনো, তাহলে এই খবরটি, এখানে থাকছে সেই শব্দ যা বিরোধী বা বিরোধিতা অর্থে ব্যবহার করা হয়। বাক্য শুনেই বুঝতে পারবে। দেখো তো শব্দটা। It's not clear what Khodorkovsky's immediate plans might be, but Rohr and others close to the dissident say he's unlikely to pursue a political career for now.
এখানে কি বলছে সাবরিনা বলো তো? হ্যাঁ, এখানে প্রথম বাক্যে বলছে যে কোদরভস্কের অবিলম্বে পরিকল্পনা কি হতে পারে সেটা পরিষ্কার নয়। আচ্ছা, বুঝতে পারছি সাবরিনা, তুমি ইমিডিয়েট শব্দটার অনুবাদ করেছো অবিলম্বে। সেটা অবশ্য ভুল নয়, ইমিডিয়েট শব্দের একটা অনুবাদ তো অবিলম্বে হয়, কিন্তু অনেক সময় প্রসঙ্গ অনুযায়ী শব্দ ব্যবহার করা হয়। আর তাই এখানে তুমি আসলে অবিলম্বের পরিবর্তে তাৎক্ষণিক শব্দটাও ব্যবহার করতে পারতে। আচ্ছা, তো আরো একটি শব্দ নিয়ে কিন্তু আমার খানিকটা কনফিউশন আছে। এই যে ক্লোজ মানে তো বন্ধ করে দেয়া, কিন্তু এই প্রসঙ্গে মানেটা কি হতে পারে? বাহ, এবারও তুমি একটা দারুণ প্রশ্ন করেছো। আসলে ইংরেজি ভাষাই বলা যাক কিংবা বাংলা ভাষাই বলা যাক, অনেক সময় এক একটা শব্দের একাধিক অর্থ হয়। ক্লোজ শব্দেরও একাধিক অর্থ রয়েছে। একটা মানে তো তুমি বললে একটু আগে যে বন্ধ করে দেয়া বা বন্ধ হয়ে যাওয়া, তবে এর অন্য মানেটা হচ্ছে ঘনিষ্ঠ বা নিকটবর্তী। এখানে কিন্তু সেই অর্থেই এই শব্দটা ব্যবহার করা হয়েছে। এবার তাহলে বলো ওই বাক্যের বাংলাটা কি হবে? আমার মনে হয় আমরা বোধহয় এভাবে বলতে পারি, তবে রয়ার এবং আরো অন্য যারা ওই ডিসিডেন্টের ঘনিষ্ঠ বলছেন, রাজনীতিতে তাদের প্রবেশের সম্ভাবনা এখন কম। হ্যাঁ সাবরিনা, এবার তোমার বাক্যটা একদম ঠিক হয়েছে। তবে ওই ডিসিডেন্ট শব্দের মানেটা তো এখনো জানলাম না। আচ্ছা, সেটা জানার জন্যে তাহলে শোনা যাক এই কথাগুলো। Dissident. It is a person who strongly disagrees with a political state, an organization, or even a religion. Dissidents actively oppose governments, and often they are jailed for their beliefs and opinions. Now, when you hear the word dissident, you will know what it means. এবার সাবরিনা কিছু বুঝতে পারছো ডিসিডেন্ট মানেটা কি? হ্যাঁ, এখানে বলছে ডিসিডেন্ট হচ্ছে সেই ব্যক্তি যে কোনো সংগঠন কিংবা রাজনৈতিক অবস্থা, এমনকি ধর্মের ব্যাপারেও কঠিন দ্বিমত প্রকাশ করে। আচ্ছা, আর পরের বাক্যটায় কি বলা হয়েছে? হ্যাঁ, পরের বাক্যটার বাংলা হবে ডিসিডেন্টরা সক্রিয়ভাবে সরকারের বিরোধিতা করে আর প্রায় তাদের বিশ্বাস এবং মতামতের জন্য তাদের কারারুদ্ধ হয়ে থাকতে হয়। বাহ সাবরিনা, এবার কিন্তু তোমার মানেটা একদম ঠিক হয়েছে। হ্যাঁ, তবে এই ডিসিডেন্ট শব্দটার কি কোনো বাংলা নেই? বারবার ডিসিডেন্ট বলতে কেমন জানি লাগছে। হ্যাঁ সাবরিনা, তুমি একদম ঠিক বলেছো। আসলে বাংলায় ডিসিডেন্টকে বলা হয় ভিন্ন মতাবলম্বী, মানে যিনি ভিন্ন মত পোষণ করেন তিনি। কোনো কোনো ক্ষেত্রে অবশ্য বিদ্রোহীও বলা হয় যখন সেই ভিন্ন মত একটা তীব্র আকার ধারণ করে, অথবা কোনো সময় সহিংস হতে পারে। হ্যাঁ, এবার কিন্তু আমি পরিষ্কার বুঝতে পেরেছি। তাহলে সাবরিনা, শেষের ওই বাক্যটা যেটা একটু আগে অনুবাদ করলে ডিসিডেন্ট শব্দটা দিয়ে, সেটা আরেকবার বলো তো। হ্যাঁ, এখন এটা হবে ভিন্ন মতাবলম্বীরা সক্রিয়ভাবে সরকারের বিরোধিতা করে আর প্রায় তাদের বিশ্বাস এবং মতামতের জন্য তাদের কারারুদ্ধ করা হয়। এখন তাহলে তুমি ডিসিডেন্ট শব্দটা শুনলেই বুঝতে পারবে এর অর্থটা কি। হ্যাঁ, এখন একদম পরিষ্কার হয়েছে। এবার তাহলে আমাদের এই আয়োজন থেকে উঠতে হচ্ছে, আর ওঠার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা আমাদের ফেসবুকে এবং ওয়েবসাইটে দেখতে পাবেন, শুনতেও পাবেন। আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla। আজকের মতো তাহলে এই অনুষ্ঠান থেকে ওঠার আগে আমি সাবরিনা চৌধুরী আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অফুরান শুভকামনা। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন।
আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভ কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।